নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেসবুক লাইভ করেছেন, আপনারা সকলেই জানেন। সেই ফেসবুক লাইভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিষোদ্গার করেছেন, বোঝাই যাচ্ছে মমতা আর সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছেন না। মমতার কাছে বিকল্প অনেক কমে এসেছে। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি, চন্দ্রিমা মমতার দল, মমতার শিবির ত্যাগ করেছেন। চন্দ্রিমা হেরেছেন, তিনি বিধায়ক নন, রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, নগরোন্নয়ন দপ্তর সেটাও সামলেছেন, স্বাস্থ্য দপ্তর সামলেছেন। মমতার খুব ক্লোজ অ্যাসোসিয়েট, খুব মমতার ঘনিষ্ঠ এবং মমতার সুখের পায়রা নন, দুর্দিনের সঙ্গী। 2011 সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এটা জানা যায়, শোনা যায় সোমেন মিত্রর ঘনিষ্ঠ ছিলেন, সোমেন মিত্রর সঙ্গে রাজনীতি করেছেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি এসেছেন তৃণমূল কংগ্রেসে। 2011 প্রথম আমি তাকে দেখেছিলাম সাংবাদিকতা করার সৌজন্যে উত্তর দমদমে। তিনি এসে প্রার্থী হয়েছিলেন 2011 সালে, তারপর জিতেছেন। 2016 সালে তিনি হেরেছেন, এরপর 2021 সালে পুনরায় জিতেছেন। তার আগে বাই ইলেকশনে শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে তাকে জিতিয়েছিলেন। 2021-এ তিনি জিতেছেন এবং 2026-এ পরাজিত হয়েছেন সৌরভ সিকদারের কাছে। সেই চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, মমতার সঙ্গ ছেড়ে দিয়েছেন। এটা মমতার জন্য না বড় ঝটকা। মমতার সুখের পায়রাগুলো তো চলেই গেছে, দুর্দিনের সঙ্গীরাও মমতার সঙ্গে থাকছে না, যেমন ববি হাকিম। ফলে মমতা তার ফ্রাস্ট্রেশন সামলাতে পারছেন না। মমতার তহবিল অর্থাৎ দলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে পড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় একেবারে শেষ হয়ে গেছে। দলীয় কার্যালয় দখল করে নিয়েছে ঋতব্রতপন্থীরা। আপনারা দেখেছেন অরূপ রায়, ঋতব্রত, ফিরহাদ হাকিম, যারা বিদ্রোহী গোষ্ঠীর নেতা, তারা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেটায় গেলেন, সেটায় বসলেন, তালা মেরে দিলেন। মমতাকে আমরা জানতাম মাঠে ময়দানের নেত্রী হিসেবে। মমতা তো এখন ঘরকুনো ব্যাং হয়ে গেছেন। প্রথম দিন ওই আইনজীবীর পোশাক টোশাক পরে হাইকোর্টে এসে ফরমা নিতে গেছিলেন, তখন ডিম থেরাপি চালু হয়নি। ডিম থেরাপি তো অভিষেককে দিয়ে চালু হলো, কিন্তু মমতাকে যেভাবে তাড়া করা হলো, আইনজীবীরা তাড়া করলেন, চোর 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 বলে তাড়া করলেন, তখন চোর চোর বলা শুরু হয়ে গেছে। মমতা তারপর থেকে আর ময়দানে বেরোনোর সাহস করেনি। একদিন পট করে কলকাতার রাজপথে এসেছিলেন, ঝড়ের গতিতে এসেছিলেন, ঝড়ের গতিতে হাওয়া হয়ে গেছিলেন। মমতা সেইভাবে কর্মসূচি করতে পারছেন না, ডিম থেরাপির ভয়। মমতা, আমরা তো মমতাকে দেখেছি মাঠে ময়দানের নেত্রী হিসেবে। গতকাল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল যে আমার পার্টি অফিস তোমরা দখল করছো কেন ভাই, কি কারণে? তোমরাও তো তৃণমূলের লোক, চলো না একসাথে পার্টি অফিস করি। দরকার নেই, এটা আমার পার্টি অফিস, তুমি দখল করছো কিসের জন্য, তোমাদের কি অধিকার আছে বলে তো যেতে পারতেন মমতার দলবলের লোকেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবলের মোরাল এখন একেবারে ডাউন। কালকে আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে পাঠিয়েছিলেন। কুণাল এরকম হাত গুটিয়ে মিডিয়াকে বাইট দিলেন, আমতা আমতা করে একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন, কেটে বললেন। কোনো কনফ্রন্টেশন নেই, কোনো আটকাবার চেষ্টা নেই, একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে। আজকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এর পর ময়দানে নামলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করলেন, ফেসবুক লাইভ করে অমুক তমুক টুসুক এসব বললেন। কিন্তু মমতা রাস্তায় কোথায়? এবং মমতা বারবার বলছেন আমি ফেস টাইম লাইভ করেছি। মমতা কি অশিক্ষিত? তিনি কি জানেন না ওটা ফেসবুক লাইভ? ফেস টাইমটা কী জিনিস? ফেস টাইমটা ওই কেমন বলবো আর কি, একটা ব্যবস্থা যেটা ভিডিও কল করা যায়, ওই গুগল মিটের মতো ব্যবস্থা আইফোনে থাকে, যেটা দিয়ে কল করা যায়, যেটা দিয়ে ভিডিও কল করা যায়, এমনি কল করা যায়, সেটা থেকে আবার রেকর্ড হয় না, এই একটা সুবিধা আছে। হ্যাঁ, সেটা দিয়ে রেকর্ড হয় কীভাবে? ফেস টাইম থেকে লাউডে নিয়ে, লাউডে দিয়ে অন্য ফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। ফেস টাইম লাইভ। মমতা কি অশিক্ষিত? মমতার তো এত ডিগ্রি, মমতা তো লয়ের ডিগ্রি, বিএ অনার্সের ডিগ্রি,
মমতার আইনজীবীর মানে ডিগ্রি কত কিছু, ডক্টরেট এত কিছু আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না। চন্দ্রিমা ভট্টাচার্যের সম্পর্কে আপনাদেরকে বলবো, কেন চন্দ্রিমা ভট্টাচার্যের চলে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিরাট বড় ঝটকা। আজকে একটা কাগজ দেখাচ্ছি, 23 পাতা আছে আমার কাছে। 23 পাতার কাগজে আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনকে যে চিঠিটা পাঠিয়েছিল, এই যে দল, তাদের দলের বিশেষ করে এই কাগজটা হচ্ছে দলের কনস্টিটিউশন। এই যে এত ঝুট ঝামেলা হচ্ছে, দল কার এটা নিয়ে কি করে ইলেকশন কমিশন বুঝবে দলটা কার, দলের সিস্টেমটা কি আছে? এক একটা দলের তো এক এক রকম সিস্টেম। তো এই দলের সিস্টেম বোঝার জন্য ইলেকশন কমিশন কি করেছিল, জানতে চেয়েছিল তৃণমূল কংগ্রেসের লেটেস্ট কনস্টিটিউশন কি আছে। এই যে এখানটায় সাবজেক্টটা লেখা আছে, তো তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশন পাঠিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, ইলেকশন কমিশনকে এই গুরুত্বপূর্ণ সময়ে। চন্দ্রিমা ভট্টাচার্য পাঠানোর এটা পার্টি কনস্টিটিউশন তৃণমূল কংগ্রেসের। এখন তিনিই দলটা ছেড়ে দিলেন। এবার ইলেকশন কমিশন কার কাছে জানতে চাইবে যে এই দলের কোনো সংবিধান আছে কি না, দলের সিস্টেমটা কি? কারণ কনস্টিটিউশনের উপরেই তো বিচার করে দলটা কার এটা ঠিক হবে। তিনিই ছেড়ে দিয়েছেন। আর তারপর কি দেখলেন আপনারা? দলটা তো হচপচ অবস্থায় হয়ে আছে। অরূপ রায় সর্বভারতীয় সভাপতি, ঋতব্রত এলওপি, মমতার কী রোল আছে জানা নেই, মমতা সুপ্রিমো নন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজেকে দলের পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি ঘোষণা করেছেন। মমতা যদি দলের সভাপতি নিজে হন, প্রদেশ সভাপতি, এ রাজ্যের সভাপতি, তাহলে সবথেকে বড় প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি অরূপ রায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এটা কি মেনে নিলেন? তাহলে কি অরূপ রায়ের নেতৃত্বটাকে মেনে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি এইটা যেটা চলছে, এটা একটা তো কনস্পিরেসি থিওরি আছে, অনেকে মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বাঁচানোর জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছেন। আমি দেখছিলাম বাংলায় সংবাদপত্রে, বাংলায় ইউটিউব জগতের, ডিজিটাল মিডিয়া জগতের অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, মমতা নিজেকে রাজ্য সভাপতি ঘোষণা করেছেন। তো মমতার এটা যদি মাস্টার স্ট্রোক হয়, তাহলে লুজার স্ট্রোকটা কোনটা? তাহলে হেরোদের যে বিষয়টা আছে এটা কোনটা? মমতা তো নিজের হার স্বীকার করে নিয়েছেন। অরূপ রায় যদি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হন, অল ইন্ডিয়া চেয়ারপারসন হন, তাহলেই তো মমতা প্রদেশ সভাপতি হবেন। আর মমতা যদি অল ইন্ডিয়া সুপ্রিমো থাকতেন, তাহলে অরূপ হতে পারতেন না। তো এবার মমতা নিজেকে যে ডিমোশনটা করলেন, তাতে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হারটা মেনে নিয়েছেন। আমি আপনাদেরকে বারংবার বলছিলাম না, গতকালকেও আমরা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন একটাই বিকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল নিয়ে আসবেন, দলের প্রতীক হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের প্রতীক গিফট করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি দলের প্রতীক একটা ফুল করে নিন। ওই 3টে পাপড়ি বিশিষ্ট যে ফুল, জোড়া ফুলের একটা ফুল ঋতব্রত রেখে নিক, আর একটা ফুল আপনি নিয়ে নিন। এছাড়া আর কোনো নতুন প্রতীক আমার মাথায় আসছে না। সেই প্রতীকটা আমি কালকে ইউটিউবে আপনাদেরকে থাম্বনেলে দেখিয়েছি। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিতব্য, এছাড়া কিছু থাকছে না। এবং একটা দিন আপনাদেরকে এই পার্টি সংবিধানের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘাপলাগুলো করে রেখেছেন সেটাও দেখাবো। মোটের উপরে আপনাদেরকে বলি, এই যে ঘাপলাটা কি মমতা করেছেন, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বলছেন মহিলাদের 33% রিজার্ভেশন থাকবে, পার্টি সংবিধান বলছে 20%, 22% থাকবে SC ST OBCর জন্য, অনগ্রসর শ্রেণীর জন্য। কিন্তু এইগুলো দলের লোকেরা ডিসাইড করে ঠিক করবে তাদের দেবে কি দেবে না, মানে আছে কিন্তু নাও হতে পারে। এরকম সব আমি দেখছিলাম, চোখ বোলাচ্ছিলাম। পুরোটা এখনও পড়া শেষ হয়নি, আপনাদেরকে পড়ে শোনাবো। এখান থেকে অনেক মেটেরিয়াল পাওয়া যাবে, আছে, যেটা আপনাদেরকে পরবর্তীকালে আমি দেখাবো। কিন্তু আপাতত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ শেষ। মমতার কাছে হাতে গোনা কয়েকজন আছে এখন, এক কুণাল, সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, কল্যাণ ব্যানার্জি, তারপরে মহুয়া মৈত্র, এরাই তো মমতার সাথে আছেন। তো মমতা এবার কি করবেন? মমতার পরবর্তী পদক্ষেপ কি হবে? মমতা
আজকে দেখলাম যখন ফেসবুক লাইভ তিনি করছিলেন তখন বলছিলেন আমি সংবাদ মাধ্যমের সামনে আসি না, সবাই নাকি গদি মিডিয়া, যতক্ষণ না গদি মিডিয়ার ক্যারেক্টার চেঞ্জ হবে তিনি কথা বলবেন না কারোর সাথে। আরে কে কার গদিতে বসে আছে? গদি মিডিয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে যে বিজেপি সাপোর্ট করে বা নরেন্দ্র মোদীর সাপোর্ট করে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তো সংবাদ মাধ্যমকে চটিচাটা মিডিয়া বানিয়ে রেখেছিলেন, যারা আজকে গদি মিডিয়া হয়ে গেছে বলে মমতা দেবীর মনে হচ্ছে। মমতা দেবী আপনাকে মনে করিয়ে দেব, আমি তো সাংবাদিক, আমি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এই পশ্চিমবঙ্গে, আমি তো সমস্ত সংবাদপত্র নিউজ চ্যানেলের ভেতরের হাল হকিকতটা জানি। আপনাদের আজকে পরিষ্কার করে বলছি, সাদাবাড়ি অর্থাৎ আনন্দবাজার পত্রিকা দীর্ঘদিন ভয় পায়নি। আনন্দবাজারের সাংবাদিকদের, আনন্দবাজারের সিনিয়র পজিশনের লোকেদের কলকাতার বিভিন্ন থানায় ডেকে নিয়ে বসিয়ে এবিপি আনন্দর সুমনদের নামেও মামলা, এবিপি আনন্দের আরও সাংবাদিকদের নামে মামলা, বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠানের উপরে পুলিশি নির্যাতন, এগুলো কে করেছিল? এগুলো করেই তো আপনি সংবাদ মাধ্যমগুলোকে চটিচাটা বানিয়েছিলেন। প্রত্যেকটা হাউসে একটা একটা লোক করে বসিয়ে রেখেছিলেন। নিউজ 18-এ বিশ্ব মজুমদার, এরপরে আপনি আনন্দবাজার পত্রিকায় সেখানেও একজন বসিয়ে রেখেছিলেন, তারও এখন চাকরি চলে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি লোক ঢুকিয়ে রেখেছিলেন যাদের আপনাদের চাকরি চলে গেছে। তো এগুলো কে করেছিল? 2011-র পরে বর্তমান যখন নিজের স্ট্যান্ড বজায় রাখলো, শাসক দলের বিরোধিতা বজায় রাখলো, সেই সময় আমরা দেখলাম যে কি করছেন আপনি। সেই সময় আপনি শুরু করে দিলেন কি? সেই সময় আপনি শুরু করে দিলেন সরাসরি বর্তমান অফিসে চলে গিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন সুব্রত দত্তকে। তারপর বর্তমান নেগোশিয়েট করতে বাধ্য হলো। যে সংবাদপত্রগুলো আপনার বিপক্ষে কথা বলতো আপনি সবার উপরে হামলা করেছেন। আমরা যারা স্বাধীন সংবাদ মাধ্যম প্রত্যেকের বিরুদ্ধে মাল্টিপল এফআইআর করেছেন, অ্যারেস্ট করিয়েছেন। কয়েকটা প্রতিষ্ঠান অ্যারেস্ট হয়নি, তার মালিকরা বা তার যারা চালাতেন সেই সমস্ত, বাদবাকি তো সবাই আমরা অ্যারেস্ট হয়েছি। মানব গুহ অ্যারেস্ট হয়েছে, আমি অ্যারেস্ট হয়েছি, শফিকুল ইসলাম অ্যারেস্ট হয়েছে, শুদ্ধশীলের ঘর ভাঙচুর করেছেন, জাগরণ বাংলার দিবাকরকে অ্যারেস্ট করেছেন, বিভিন্ন লোকের নামে মামলা মোকদ্দমা করেছেন, অনেকের নামে করেছিলেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অনেক আমার জানা নেই তাদের নামে করেছেন। রোজিনা রহমানের নামে কয়েকটা কেস হয়েছে, কুণাল ঘোষ করেছেন, অ্যারেস্ট হয়নি, আলাদা কথা সেটা, কিন্তু করেছেন তো, ডিস্টার্ব করেছেন তো সবাইকে। আজকে গদি মিডিয়া মনে হচ্ছে এরা। আপনাকে কেউ পছন্দ করতো না, তাই আপনার পাশ থেকে সরে গেছে, আপনার নীতি আদর্শ নেই। আমি এ বিষয়ে কথা বলেছিলাম বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকারের সঙ্গে, যুক্তিতর্ক সঙ্গে অর্ক আপনারা জানেন। তো অর্কদাকে আমাদের প্রতিনিধি ইশোনা কুণ্ডু জিজ্ঞেস করেছে যে এই দলের কি ভবিষ্যৎ হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী চাল কি হতে পারে। এ বিষয়ে তিনি তার মূল্যবান প্রতিক্রিয়া দিয়েছেন, সেটা আপনাদেরকে শোনাবো। সিনিয়র জার্নালিস্ট অর্কপ্রভু সরকার, শুনুন। ভবিষ্যৎ আছে, তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। এর বাইরে তৃণমূলের যে অভ্যন্তরীণ কাজিয়া, এই সম্পর্কে আমি কিছু বলতেও চাই না, আমার কোনো ইন্টারেস্ট নেই। কারণ যে দলের কোনো ভবিষ্যতে নেই আগামী দিনে, সেই দল সম্পর্কে মন্তব্য করে তোমাদের ভিউয়ারদের ডেটা খরচ করা, সময় নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু এই যে দলে যে দুটো ভাগে বিভক্ত হচ্ছে, প্রতীকের কি হবে? শতভাগে বিভক্ত হোক, ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। বাংলায় বিরোধী রাজনীতি থাকবে, কিন্তু সেটা অন্য কোনো শক্তির উন্মেষ হবে। তৃণমূলের মতো একটা ধিকৃত, নিন্দিত রাজনৈতিক দলের পক্ষে বাংলার মাটিতে আর নতুন করে মাথা তুলে দাঁড়ানো সম্ভব না। আচ্ছা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা বিরোধী তারা ঘাড়কা না ঘাটকা, আবার তিনিই বলছেন যে যারা এখনো পর্যন্ত সুবুদ্ধি নিয়ে চলছেন তারা ফিরে আসুন, মানে এটা কি যে বার্তা দিচ্ছেন, এটা কি কার্যকর হবে বলে মনে হচ্ছে? তৃণমূল নিয়ে কিছু বলার জায়গায় নেই। তৃণমূল দলটা থাকবে না, কে সিম্বল পাবে, কে তহবিলের চাবিকাঠি পাবে, পশ্চিমবঙ্গের মানুষ এ নিয়ে ইন্টারেস্ট নয়, একদমই আগ্রহী নয়। তারা চায় রাজ্য উন্নয়নের সড়কে হাঁটুক, তারা ইনভেস্টমেন্ট দেখতে চায়, কর্মসংস্থান দেখতে চায়। ওই তোলামুলিদের এইসব নাটক ফাটক দেখার কোনো ইচ্ছা মানুষের নেই। অনেক দেখেছে 15 বছর ধরে। এই যে অলিক কুনাট্য চলছে, এর জবনিকাপা যথাশীঘ্র হবে। হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে নাটক। তৃণমূলের কটা গোষ্ঠী, কালীঘাট, তৎকাল, ওসব নিয়ে মানুষের কোনো ইন্টারেস্টই নেই, কোনো ইন্টারেস্ট নেই। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী পরিষদ থাকবে, সেই বিরোধী পরিসরে কারা থাকবে সেটা সময় বলবে। তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই।
আচ্ছা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বললেন যে যারা গুন্ডা হিসেবে প্রমাণিত হবে তাদেরকে শাস্তি দিয়েই শেষ হবে, মানে যে শেষ হবে তা নয়, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে যদি প্রয়োজন পড়ে। কি বলবেন এই বিষয়ে? আইন ভালো পদক্ষেপ শুভেন্দুবাবু যেটা করছেন। কিছু কিছু বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে, পরবর্তীকালে সেসবের সমাধান হয়ে যাবে। খুব ভালো পদক্ষেপ। এই যে গুন্ডা দমন আইন, এই আইন সম্পর্কে যদি একটু বিশ্লেষণ করেন। এগুলো দরকার ছিল। পশ্চিমবঙ্গে যে আইন আছে সেই আইন দিয়ে এসব গুন্ডা শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারকে তো মোকাবিলা করা সম্ভব নয়। তার জন্য কঠোর আইন দরকার, সেই জন্য আনা হয়েছে। হ্যাঁ, এই আইনে প্রশাসনের যেমন ক্ষমতা আছে, সৌন্দবাবু বলেছেন এই আইনের অপপ্রয়োগ হবে না। সম্পত্তি তো বাজেয়াপ্ত করতে হবে। ওয়াকফের প্রতিবাদে, সিএর প্রতিবাদে যেভাবে জাতীয় সম্পত্তি ভাঙচুর হয়েছে, যেভাবে ট্রেন লাইন উপড়ে দেওয়া হয়েছে, যেভাবে স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে, সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। তো এর তো একটা শেষ হওয়া দরকার। তাই এই আইনটা আনা হয়েছে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। ভদ্রলোকেদের কোনো তো চিন্তিত হওয়ার কারণই নেই। কিন্তু শাহজাহান, জাহাঙ্গীর, মুদাস্সার, কাইজার, শওকতের মতো তথাকথিত সমাজ বিরোধীদের চিন্তা আছে। কিন্তু আপনি কি মনে করেন যে নেতা নেত্রীরা এতদিন দুর্নীতি করেছে বা সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ যাদের রয়েছে তাদের দমন হবে? কেন হবে না? শুভেন্দুবাবু তো বলেছেন, ভরসা রাখতে হবে তার কথার উপর। আচ্ছা, এই যে আজকে দেখা গেল যে 2023 সালে একটি রামনবমীতে একটি ঘটনা ঘটে, হামলা অত্যাচারের ঘটনা ঘটে। সেই রামনবমীর যে হিংসা, তার মূল চক্রী অপরূপা যে তৃণমূলের সাংসদ, তার স্বামী, তাকে গ্রেফতার করা হলো। তাহলে কি যে মানে যে পদক্ষেপ অশান্তি রুখতে, মানে ধর্মীয় অশান্তি রুখতে সরকারের যে নতুন পদক্ষেপ, সেটা কি কার্যকরী হবে বলে মনে করছেন? আমি তো আশাবাদী। আইন কঠোর আইন হলে সেগুলো রূপায়ণও হবে, আইনের অপব্যবহার হবে না, এটাই এক্সপেক্ট করি। একদম এনার বাড়ি থেকে 20টির বেশি কার্তুজ উদ্ধার হচ্ছে। মানে অনেকের বাড়ি থেকে অনেক কিছু উদ্ধার হচ্ছে। তোলামূলের নেতাদের কাছে এটাই স্বাভাবিক। হ্যাঁ, এর মধ্যে কোনো নতুনত্ব নেই। আচ্ছা, একদিকে সেবাশ্রয় নিয়ে বেনিয়মের অভিযোগ, অন্যদিকে যে কণ্ঠস্বর সংগ্রহের মামলায় রক্ষা কবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার কি যে বড় সড়ো বিপাকে পড়তে চলেছেন উনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আমি কোনো ইন্টারেস্টেডই নই। ওর একমাত্র ঠিকানা হচ্ছে জেলের পিছনে। সেটা যত তাড়াতাড়ি হবে তত বাংলার মানুষ স্বস্তি পাবেন, শান্তি পাবেন। কিন্তু এত তো চুনোপুটিরা গ্রেফতার হচ্ছে, তাহলে রাঘব বোয়ালরা কবে? আইনের পথে চলবে, সময় লাগলেও আলটিমেটলি গ্রেপ্তার হবেন। যে ফলতায় যে আবাস যোজনা দুর্নীতি, বা সেখানে দেখা যাচ্ছে আবার অভিযোগের তালিকায় যে নাম, সেই নামে দেখা যাচ্ছে যে কোড নেম ব্যবহার করা হচ্ছে। জাহাঙ্গীর খান এবং তার যে সঙ্গী, তাদের বিরুদ্ধে এবং 1.5 কোটি টাকার অভিযোগ তুলছে খোদ বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। চোর ডাকাতদের বিরুদ্ধে অভিযোগ থাকবেই, সব তদন্ত হোক, তদন্ত হলেই সবকিছু বেরিয়ে আসবে। আচ্ছা, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি কি বলতে চান? শুভেন্দুবাবুর নেতৃত্বে সরকার সঠিক পথে চলছে। সময় দিতে হবে। আমার মতে 1 বছর 1.5 বছর যেতে দিন, তারপরে কারুর যদি সমালোচনা করার থাকে করবেন। এখন সমালোচনা করার সময় নয়। শুভেন্দুবাবু প্রচণ্ড পরিশ্রম করছেন। সংকল্পপত্রে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেইগুলো পূরণ করার জন্যও তিনি চেষ্টা করছেন এবং আশা করি সফল হবে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিম থেরাপি চলছে, সেই ডিম থেরাপির ওপর এবার কলকাতা হাইকোর্ট এই ঘটনা রুখলে কত দরকার, এগুলো প্রশাসন ব্যবস্থা নিক। একটা জনরোষ ছিল, এখন সবকিছুই স্বাভাবিক ছন্দে ফিরছে। সরকার কাজ করছে, সরকারকে, প্রশাসনকে চলতে হবে। আদালত যা বলেছে, আদালতের কথা সবাইকে মেনে চলতে হয়। আপনারা শুনলেন অর্কপ্রভ সরকারের কথা। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার, শুভরাত্রি।